নমস্কার বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এই আলোচনার বিষয় হলো যে সরকারি চাকরিতে পিআরটিসি বাধ্যতামূলক হওয়া উচিত কি উচিত না। আমাকে সম্প্রতি একাধিক সিভিল ইঞ্জিনিয়ার বেকার যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করে চলেছেন, একের পর এক ইন্টারভিউ দিয়ে চলেছেন, তারা আমাকে ব্যক্তিগতভাবে একটা জিনিস আমার নজরে এনেছেন এবং পরবর্তী সময়ে আমি ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতার একটা প্রেস কনফারেন্স দেখি এবং সেখানে তিনি যে কথাগুলো বলেন সেগুলো আমি শুনি এবং তার পরিপ্রেক্ষিতে আমার ওই বেকার যুবকদের অনুরোধ অনুসারে এই ভিডিও করার পরিকল্পনা হয়। বিরোধী দলনেতাকে প্রথমে আমি ধন্যবাদ জানাবো, কারণ এই বিষয়টি নিয়ে যেখানে সবগুলি বিরোধী দলের কথা বলা উচিত ছিল, শাসক দলের নেতারা বলতে পারবে না, তাদের সীমাবদ্ধতা রয়েছে খুব স্বাভাবিকভাবে, কিন্তু বিরোধী দলগুলোর এক্ষেত্রে গঠনমূলক বিরোধিতা করার এবং রাজ্যের বেকার যুবকদের পক্ষে দাঁড়িয়ে যেটা বলার দরকার সেটা বলা উচিত ছিল, কিন্তু সেটা সেভাবে দেখা যায়নি বিরোধী দলগুলোর নেতাদের কাছ থেকে। কিন্তু বিধানসভার বিরোধী দলনেতা যিনি এই প্রথম এত বড় পদে গেছেন, এর আগেও বিধায়ক হয়েছিলেন কিন্তু এবার একেবারে বিরোধী দলনেতার মতন সাংবিধানিক পদে গেছেন, তিনি বিষয়টিকে তুলেছেন। যদিও তার গলার আওয়াজ অনেকটা মিনমিন ছিল, দুর্বল ছিল, মনে হয়েছিল যে খুব কঠোরভাবে খুব দৃঢ়ভাবে বলতে তিনিও 10 বার সংকোচ বোধ করছেন, তবুও বিষয়টা তুলেছেন। এই জন্যই তাকে ধন্যবাদ দেওয়া যায় যে ত্রিপুরা রাজ্যের সরকারি চাকুরিগুলির ক্ষেত্রে কেন পিআরটিসি বাধ্যতামূলক করা হবে না, কেন এই চাকুরিগুলোতে যেখানে এ রাজ্যে প্রচুর বিশাল সংখ্যক বেকার যুবক যুবতী রয়েছেন এবং আজকে থেকে না, এটা বহু বছর ধরে রয়েছেন, তারা চাকুরির প্রত্যাশা করছেন। একটা চাকুরির জন্য তারা কেউ দিনরাত পড়াশোনা করে চলেছেন, একের পর এক ইন্টারভিউ দিয়ে চলেছেন, কেউ এই নেতা ওই নেতার বাড়ি পর্যন্ত ঘুরেছেন বছরের পর বছর, যুগের পর যুগ ধরে, কারণ একটা সরকারি চাকরি পেলে তার পরিবারটা সেটেলড হবে, তার জীবনটা তার ভবিষ্যৎটা একটা দিশাতে চলবে বলে তিনি বিশ্বাস করেন। সাধারণত যুবকরা সেটাই বিশ্বাস করে এবং আমাদের রাজ্যে অধিকাংশ মানুষ চাকরির ওপর নির্ভর বলে তাদের একটা নির্ভরতা রয়েছে। সেই জায়গাতে যদি সরকারি চাকুরিতে পিআরটিসি, অর্থাৎ এক্ষেত্রে যে ত্রিপুরার বেকার যুবক যুবতীরাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন, অথবা ত্রিপুরার বাইরে থেকে অন্য রাজ্যের অধিবাসী যুবক যুবতীরাও যদি এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে তাদের জন্য একটা স্মল একটা পোর্শন তাদের জন্য এক্ষেত্রে আলাদা করে রাখা যেতে পারে স্ট্যাটিউটারি ডিসিশন নিয়ে। সেটাও ভেবে দেখার মতন যে দরকার হলে 4% বা 5% অথবা আরও কম একটা অংশ, যে এই অংশটা ত্রিপুরার বাইরের অন্য যারা অ্যাপ্লিক্যান্ট থাকবে তাদেরকে দেওয়া যেতে পারে। কিন্তু বাদ বাকি 90%-এর বেশি, 95% বা তার আশেপাশে একটু এদিক ওদিক করে সেটা ত্রিপুরার যুবক যুবতীদের পাওয়া উচিত। সেই বিষয়টা নিয়ে গভীরভাবে বিচার বিশ্লেষণ করা, আলোচনা করা এবং এ নিয়ে বিতর্ক করা যেখানে জরুরি ছিল, যেখানে সবগুলি রাজনৈতিক দল যারা এই রাজ্যের মানুষকে নিয়ে রাজনীতি করে, শাসক দল হোক বিরোধী দল হোক, যাদের এটা কর্তব্যের মধ্যে পড়ে, কারণ তারা প্রত্যেক দিন এই প্রশ্নগুলোর মুখোমুখি হয় কি দাদা একটা চাকরি কীভাবে পাবো, দাদা কবে ইন্টারভিউ দেবো, মানে ছাড়বে চাকরির অফার কবে ছাড়বে, এটসেট্রা এটসেট্রা, সব বিষয়গুলো নিয়ে নিয়মিতভাবে পলিটিশিয়ানরা যেখানে প্রশ্নের মুখোমুখি হন, সবাই যেখানে জানেন যে যে বাড়িতেই যায় সেই বাড়িতেই একজন না একজন বেকার যুবক যুবতীর উপস্থিতির কথা তারা শুনতে পান এবং তার জন্য সেই বাড়ির মানুষগুলো চিন্তায় থাকেন, একটা অনুরোধ তাদের কাছে আসে। সেই জায়গায় এই বিষয়টা নিয়ে আশ্চর্যজনক নীরবতা আমাদের রাজ্যের রাজনীতিতে, এটা অবাক করার মতন বিষয়। এবং এই নীরবতার মধ্যে সাউন্ড করেছেন বিরোধী দলনেতা
এই কারণে এটা আলাদা করে ভিডিওতে উল্লেখ করার মতন বিষয় বলে আমার মনে হয়েছে। এজন্য তাকে অন্ততপক্ষে এইটুকু করার জন্য তাকে ধন্যবাদ জানাবো, কারণ এটা একটা বিষয়, এটা একটা আলোচনার বিষয় এবং এটা নিয়ে গঠনমূলক বিরোধিতা করার, গঠনমূলক বিতর্ক করার অবকাশ রয়েছে। প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলের নেতাদের এ বিষয়ে কথা বলার দায়িত্ব রয়েছে ক্ষেত্রে, এবং সরকারকে এই ব্যাপারে গভীরভাবে বিবেচনা করতে বাধ্য করার মতন অবকাশ রয়েছে এটা। কারণ এটা এই মাটিতে জন্ম নেয়া প্রত্যেকটা যুবক যুবতীর ভবিষ্যতের সঙ্গে সরাসরি যুক্ত এটা। হ্যাঁ, ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়নের মতন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, টিএসআর এর যে বিভিন্ন ব্যাটালিয়নগুলো, সে ব্যাটালিয়নগুলোতে যখন চাকরির অফার মানে জন্য নোটিফিকেশন দেওয়া হয়, সেক্ষেত্রে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যুবক যুবতীর জন্য সেক্ষেত্রে কোটাও থাকার কথা আমি যতটুকু শুনেছি। সেক্ষেত্রে কারণ এটা ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন, ভারত সরকার এইগুলো মানে নিরাপত্তার জন্য এগুলো সৃষ্টি করেছে। কিন্তু যে চাকরিগুলি, সাপোজ এখানে এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের চাকরি, সাপোজ এখানে এডুকেশন ডিপার্টমেন্টের চাকরি, সাপোজ এখানে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের চাকরি, এই ধরনের চাকরিগুলিতে যেখানে কোনো সর্বভারতীয় কোনো ব্যাপার ট্যাপার নাই, সেইখানে অতি অবশ্যই এই রাজ্যের বেকার যুবক যুবতীদের দাবিটাকে, তাদের সুযোগটাকে প্রাধান্য দেওয়া উচিত। এবং কেন এই ক্ষেত্রে কোনো ইন্টারভিউয়ে পিআরটিসি চাইছে না, ওপেন রাখা হচ্ছে, আর কোনো ইন্টারভিউয়ের ক্ষেত্রে মানে নোটিফিকেশনে পিআরটিসির কথা উল্লেখ করা হচ্ছে, এই বিষয়টা ক্লিয়ার হচ্ছে না। যার কারণেই আমাকে এই যে সিভিল ইঞ্জিনিয়ার যারা আমাকে আমার দৃষ্টিতে জিনিসটা নিয়েছেন এবং অনুরোধ করেছেন যে এই ব্যাপারে যাতে আমি কোনো একটা ভিডিওতে আমি উল্লেখ করি, আমি দুটো নোটিফিকেশান এখানে পেয়েছি, আমাকে পাঠিয়েছে কেউ না কেউ। সেটা হলো টিপিএসসির, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের একটা নোটিফিকেশান হলো 2022 সালের। এই নোটিফিকেশানে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিগ্রি জুনিয়র ইঞ্জিনিয়ার ইত্যাদি বিভিন্ন পোস্টে আবেদন আহ্বান করা হয়েছে, আবেদনপত্র। এটার মধ্যে কোনো পিআরটিসির কথা বলা হয়নি। আর আরেকটা যেটা পাঠানো হয়েছে সেটার মধ্যে, সেটা 2023 সালে, এটাতে 16টা পদ, 16টা 25টা 26টা, টোটাল 67টা পদ। এবং বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন্স অফ ইন্ডিয়া ফর সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট টু আন্ডার মেনশনড ইন পার্মানেন্ট পোস্ট অফ ভেটেরিনারি অফিসার। আচ্ছা, এই যে গ্রুপ বি গেজেটেড, এইখানে বলা হয়েছে আন্ডার রুল বি অফ প্রিন্সিপাল রুল অ্যান্ড সেকেন্ড schedule item 5 following are added in addition to existing entries: desirable eligibility and qualification, knowledge of Bengali or Kokborok, or PRTC would be required. এখানে পিআরটিসির কথা মেনশন করা হয়েছে। এখন তাদের বক্তব্য হলো, যারা আমাকে এই ব্যাপারে উৎসাহিত করেছেন এই ভিডিওটা করার জন্য, তাদের বক্তব্য হলো যে কেন সবগুলো ক্ষেত্রে পিআরটিসি অত্যাবশ্যক করা হবে না। পিআরটিসি যদি না হয় তাহলে বাইরের যারা, অন্য রাজ্যের যারা ক্যান্ডিডেট, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, চাকরি মানে ইন্টারভিউ অ্যাপিয়ার করতে পারবে এবং চাকরিতে তারাও জয়েন করতে পারবে সেখানে, যদি তারা সিলেক্টেড হয়। সেক্ষেত্রে বঞ্চিত হবে এই রাজ্যের কোনো না কোনো যুবক বা যুবতী।
এখন যে পোস্টের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে সেই পোস্টের কোনো যোগ্যতা সম্পন্ন যুবক যুবতী নেই, সেক্ষেত্রে হয়তো সেটা সর্বভারতীয় যে কোনো ক্ষেত্রে হতে পারে। কিন্তু যেখানে এই রাজ্যে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন অজস্র বেকার যুবক যুবতী রয়েছে বিভিন্ন পেশাতে, সেখানে সর্বভারতীয় মানে সারা ভারতবর্ষে সব রাজ্যের যুবক যুবতীরা যদি এখানে অ্যাপ্লাই করতে পারে এবং পরীক্ষা দিয়ে তারা চাকরিতে প্রবেশ করতে পারে, তাহলে এখানে তাদের জন্য তো অন্য রাজ্যগুলো রয়েছে, যার যার নিজের নিজের রাজ্য তো রয়েছে। আমাদের রাজ্যের যে জনসংখ্যা অনুযায়ী যে সুযোগ, সীমিত সুযোগ, সেই সুযোগটা অন্ততপক্ষে এই রাজ্যের যুবক যুবতীরা পাক। যেখানে বেকারত্বের জ্বালায় যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ, এটা সব জায়গাতেই কম বেশি রয়েছে। সুতরাং আমি মনে করি এই বিষয়টা নিয়ে ব্যাপকভাবে আলোচনা হওয়া উচিত এবং প্রত্যেকটা বিরোধী দলের যারা নেতারা রয়েছেন প্রত্যেকের এই ব্যাপারে তাদের মতামত, তাদের দলের অবস্থান, তাদের নিজেদের অবস্থান স্পষ্ট করা উচিত এবং এক্ষেত্রে সরকারকে তাদের দিশা দেখানো উচিত, সরকারকে এই দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেওয়া উচিত। কারণ এর ফলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের যুবক যুবতীরা, আর এই ক্ষেত্রে যদি সুনির্দিষ্ট নীতি নির্ধারণ করা হয় তাহলে উপকৃত হবে রাজ্যের বেকার যুবক যুবতীরা। বেকার যুবক যুবতীদের পক্ষে কথা বলার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সঠিক বিষয় এবং সঠিক সময়। সুতরাং দেরি না করে এই ব্যাপারে আমি আমার ভিডিওর মাধ্যমেও প্রত্যেকটা দলের যারা সভাপতিরা রয়েছেন, বিশেষ করে বিরোধী দলগুলোর, কারণ বিরোধী দলগুলোই এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবে, তাদেরই এটা প্রথম প্রধান দায়িত্ব। কারণ এই জন্যই বিরোধী দলের দরকার হয় গণতন্ত্রে, এই জন্যই সরকারকে তার চোখে আঙুল দিয়ে বিভিন্ন বিষয়ে তাকে দেখিয়ে দেওয়ার জন্য বিরোধী দলের দরকার হয়। এখন এত বড় গুরুত্বপূর্ণ বিষয় 7-8 লাখ বেকার, তাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত একটা বিষয়, সেই ব্যাপারটাই যদি এড়িয়ে যাওয়া হয় তাহলে এটা দায়িত্বের প্রতি অবহেলা। এবং এটা কিন্তু যুবক যুবতীরা প্রত্যেকে কিন্তু লক্ষ্য করছে কে কে এই ব্যাপারে কথা বলছে বা বলছে না বিরোধী দলগুলোর মধ্যে। আর বিরোধী দলনেতা এই ব্যাপারে কথা বলেছেন, সঠিক কাজ করেছেন, দিশা দেখানোর মতন কথা, এবং তার জন্য অন্ততপক্ষে তাকে ধন্যবাদ জানানো উচিত। যদিও তার কণ্ঠস্বর দুর্বল ছিল, যদিও রাজনৈতিক কারণে হোক, যে কোনো বাধ্যবাধকতার কারণে হোক, যতটা দৃঢ়ভাবে বলা দরকার ছিল ততটা বলেননি, কিন্তু তবুও বলেছেন, এই জন্যই তাকে আবারও ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন অবশ্যই, আর সঠিক মনে হলে অবশ্যই শেয়ার করবেন, মতামত জানাবেন। জনমত তৈরি হোক, রাজ্যের যুবক যুবতীদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। সবাই ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ।